আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটু বিশেষ গুরুত্ব দিতে চাই সংস্কার প্রস্তাবের দিকে, অর্থাৎ যে বিষয়গুলো আলোচনা এসছে, প্রস্তাবনা এসছে, এরই মধ্যে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকও শুরু হয়েছে এবং দলগুলোর যে মতামত সেই জানানোর প্রক্রিয়াও চলছে। আমরা সেই আলোচনায় একটু বিস্তারিত আলোকপাত করার জন্য আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন স্টুডিওতে, আমন্ত্রিত অতিথি। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি, জনাব মাহমুদা হাবিবা, সদস্য বিএনপির মিডিয়া সেল, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এরপর রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব জেসমিন টুলি, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। একটু হাবিবা আপার থেকেই আলোচনা একটু শুরু করতে চাই, যেহেতু সংস্কার প্রস্তাব নিয়ে আমরা বলছি যে আজকে আলোচনা করব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন গেল 2 দিন আগে, ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। কিন্তু সরকার তো আসলে সেই তথাকথিত সুশীলদের কি আসলে সংস্কারের দায়িত্বটি দিয়েছেন? তার মানে কি দিন শেষে আসলে সংস্কারের ভবিষ্যৎ অন্ধকার বিএনপির কাছে? না না, তা তো অবশ্যই না। আপনাকে অনেক ধন্যবাদ। বেসিক্যালি এটা আপনি আমাদের একজন সিনিয়র নেতার বক্তব্য উদ্ধৃত করলেন। এখানে নানা বিএনপি দল হিসেবে গত এক আন্দোলনের অংশীজন হিসেবে এবং তার আগে 17-18 বছরের যে সুদীর্ঘ নিপীড়ন নির্যাতনের যেই সিচুয়েশনে আছে এবং একটা মাত্র দাবি নিয়ে, যেটা হচ্ছে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এটাই তো বিএনপির সবসময়ের দাবি ছিল এবং আজও সেটাই আছে। এইটার হয়েছে কি, ঠিক কিছু বেসিক সংস্কার বিএনপি সবসময় বেসিক সংস্কার করে নির্বাচনের একটা দাবি কিন্তু আপনি দেখেন প্রথম থেকেই জানিয়ে আসছে। এখানে কোনো চাপ, আলাদাভাবে চাপ তৈরি না করে 4টা বেসিক বিষয়, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন, এই 4টা বিষয়ে সংস্কার করে যতটুকু প্রয়োজন, যেহেতু দেশটা গত 17 বছরে দেশের প্রতিটা অংশে ভেঙে পড়েছে, যে ওইটুকু সংস্কার না করলে একটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশন আয়োজন সম্ভব নয়। এই কারণে এই একটা দাবিতেই বিএনপি আছে। এই সুদীর্ঘ এই সংগ্রামটা আমাদের কিন্তু আসলে 7 মাসের নয়, এটা আসলে আরও অনেক পুরনো। ফলে এই 7-8 মাসে ঠিক লক্ষ্যযোগ্য, যেটাকে বলা হয় যে স্বস্তি দিতে পারে আমাদেরকে, এমন লক্ষ্যযোগ্য পরিবর্তন আমরা কিন্তু জনপ্রশাসনে দেখিনি, আমরা পুলিশ প্রশাসনে দেখছি না, আমরা বিচারিক ব্যবস্থা এটাকে আমি এক পাশেই রাখি। নির্বাচন কমিশন বরং আমি বলবো সেই তুলনায় কিছুটা অ্যাডভান্সমেন্ট আছে। তারা অন্তত যারা দায়িত্বে আছেন তারা বিভিন্ন ধরনের আশা এবং নানা ধরনের তারা বেসিক্যালি এক ধরনের আশাবাদও দিচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন যে যদি ডিসেম্বরেই নির্বাচন করতে হয়, এমন ইলেকশন কমিশন জানিয়েছেন যে তারা সেটা পারবেন। বাট ইলেকশন কমিশন এককভাবে ইচ্ছা করলেই অন্যান্য সংস্কারগুলো যদি সম্ভব না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই ফেয়ার ইলেকশন করা বাংলাদেশে সম্ভব নয়। বাংলাদেশের জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন এত বিকৃতভাবে ব্যবহৃত হয়েছে বিগত বছরগুলোতে, বিগত নির্বাচনগুলোতে, যে এটা আমাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি করে। এই আশঙ্কার কারণে এটা যেটা হয়েছে যে সিনিয়র নেতার যে বক্তব্য আপনি কোট করলেন, এটা আসলে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কিন্তু আমরা সংস্কারের কথাটা তো বিএনপি একেবারে প্রথম থেকে বেসিক্যালি এই 5ই আগস্টের পট পরিবর্তনের বহু আগে থেকে 2016, 17, 17 ম্যাডাম প্রথম আমাদের যে ভিশন 2030, সেটা কিন্তু বাংলাদেশের তখনকার ভেঙে পড়া একটা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জন্য তিনি প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে 2022-23 আপনি যেটা দেখলেন আমাদের 31 দফা, ওটাও তো সংস্কার নিয়েই ভাইয়া। কাজে সংস্কার তো ডেফিনেটলি প্রি রিকোয়ার্ড ফর এ গুড ইলেকশন। কিন্তু যতখানি যেগুলো দৃষ্টান্ত, কি বলা যায় এটাকে, জনপ্রশাসনের একটা দৃষ্টান্তমূলক পরিবর্তন কিংবা একটা আশা জাগা নিয়ে পরিবর্তন কিংবা পুলিশ প্রশাসনে, এইটা আসলেই তো লক্ষ্য চোখে পড়ছে না। ফলে এই জিনিসটা সংস্কারের প্রশ্নে বিএনপির কোনো ধরনের সদিচ্ছার অভাব নেই। আমি যদি আমার সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কোট করি, গতকাল 19 তারিখে তিনি ওই যে একটা ইফতার
পার্টি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে সংস্কার করে আমরা একটা নির্বাচন আশা করছি। অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও বলেছেন নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা, মানে কি কি ঘটনা ঘটতে পারে এবং কি ধরনের ঝুঁকির মুখে জাতি এবং এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই যে ফসল সেটা হাতছাড়া হয়ে যাওয়ার যে ঝুঁকি, সেটা কিন্তু তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন। ফলে এইটাকে এরকম এখান থেকে মানে কোনোভাবেই আপনার কোনো ডিসিশন ড্র করার সুযোগ নাই যে বিএনপি সংস্কার প্রসেসের পার্ট নয়। বিএনপি খালি সংস্কার প্রসেসের পার্ট তাই নয়, বিএনপি বাংলা এই যে বর্তমানে যে সরকার আছে, যেটা জুলাই আন্দোলনের সকল অংশীজনের সরকার, এই সরকারের পেছনে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা শক্তিটাও কিন্তু বিএনপি। এতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। জি, মোটামুটি জানা গেছে। আসলে আপনারা সংস্কারের পক্ষে। একটু শরীফের কাছে জানতে চাই, আমরা এখন পর্যন্ত যে দলগুলোর মতামত দিয়েছে তাতে দেখা যায় যে এবি পার্টি 108টি বিষয়, 166টা তো প্রস্তাবনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, 108টি বিষয়ে তারা একমত হয়েছে। এলডিপি 120টি। জামাত আজকে বলেছে যে, আমি একটু তাদের উদ্ধৃত করি বলি, তারা বলেছে নির্দিষ্ট নয়, সংস্কারে প্রয়োজনীয় সময় দিতে চায় দলটি। আর বিএনপির পক্ষ থেকে তো হাবিবা আপা বা অন্যান্য আরও অনেক সিনিয়র নেতারাই বলছেন যে আসলে বেশি বিলম্বিত হয়, এতটা সময় তারা দিতে চান না এবং ডিসেম্বরের মধ্যেই থাকতে চান, সেটাও বারবার তারা বলছেন। কোন দিকে আসলে সংস্কারের ঐক্যমত, যে ঐক্যমতের কমিশনটি নিয়ে আলোচনা হচ্ছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আমরা আসলে একটা গণতান্ত্রিক শাসন চাই, গণতান্ত্রিক সরকার চাই, এবং প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে মূল ফোকাসটা থাকে জনগণের প্রতিনিধির হাতে কিভাবে ক্ষমতাটা নিয়ে আসা যায়। কারণ গণ অভ্যুত্থানটা সাধারণত হয় যখন মানুষের অধিকারগুলোকে অস্বীকার করা হয়, মানুষের অধিকারগুলোকে সংকুচিত করা হয় এবং রাষ্ট্র ক্ষমতা থেকে, রাষ্ট্র সরকার কাঠামো থেকে জনগণকে যখন দূরে সরিয়ে দেওয়া হয়। আপনি যদি খেয়াল করেন, এর আগে 90 সালের যে গণ অভ্যুত্থানটি, সেই গণ অভ্যুত্থানটির প্রতিপক্ষ ছিল একই রকমের অভিযোগে অভিযুক্ত। এবারের গণ অভ্যুত্থানটার সাথে তার নেচারটা একটু ভিন্নতা থাকতে পারে, কিন্তু আলটিমেট পাবলিকের যে ওপিনিয়নটা ছিল, প্রত্যাশাটা ছিল, সেটি হচ্ছে যে আমার ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকার নির্বাচিত করব এবং নিজের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্র এবং সরকার গঠন করার অভিপ্রায় এটা সবসময় ছিল। 1988 সালে বাংলাদেশের 4টি প্রান্ত থেকে নিজের ভোট দেওয়ার অধিকারের দাবিতে এরশাদের সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একটা পদযাত্রা করে ঢাকা এসেছিল। স্লোগানটা ছিল একেবারে মেঠোদ স্লোগান, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। অর্থাৎ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রত্যাশাটা ছিল, কিন্তু সেই স্লোগানও হাতছাড়া হয়েছে। ভোটাধিকার যতটুকু অর্জিত হয়েছিল সেগুলো হাতছাড়া হয়েছে। এবারের গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা মহাযজ্ঞ চলছে এই সংস্কারকে নিয়ে, কিন্তু আমার অবজারভেশনটা আমি আপনাকে বলতে পারি, আমাদের এখানে এই সংস্কারটা প্রয়োজন, কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি এবং পলিটিক্সটাকে যেভাবে মিশিয়ে ফেলা হয়েছে, তাতে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মানুষ ক্রমশই একটা বিরাট অংশ তার মনের মধ্যে যেমন প্রশ্ন উঠছে এর উদ্দেশ্য নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস বাড়ছে, আবার এর ভেতর থেকে মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিও তৈরি হচ্ছে। কেন? আমি এই পর্যন্ত যে ইস্যুগুলো নিয়ে আলোচনাগুলো দেখছি, বাংলাদেশের প্রান্তিক মানুষের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস না করে আপনি কতগুলো শহরে ইস্যুকে আপনি অ্যাড্রেস করছেন। এই যে গণঅভ্যুত্থানটা হলো, এই গণঅভ্যুত্থানের পরিবর্তনের জন্য যে মানুষগুলো জীবন দিল, তার একটা বিরাট অংশের তাদেরকে আপনি রিকগনাইজ করছেন না, তাদের ইস্যুগুলোকে আপনি অ্যাড্রেস করছেন না। সম্ভবত আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে প্রান্তিক মানুষের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনি অ্যাড্রেস করছেন না। আপনি এই পর্যন্ত প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার, নতুন সংবিধান, এই জায়গার মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে সকালে এক ধরনের কথা, বিকালবেলা এক ধরনের কথা। দুদিন আগে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, আজকে আপনি খেয়াল করেছেন বরিশালে তার প্রধান, তিনি আজকে আবার সে আগের জায়গা থেকে ফিরে এসে ওই কথাটা আবার পুনর্ব্যক্ত করেছেন। আগে সংবিধান সংশোধনের, নতুন সংবিধানের জন্য গণপরিষদ লাগবে। তাহলে আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বৈঠকে বসছেন, রাজনৈতিক দলগুলো যখন বৈঠকে বসছে এবং এই সময়কালে এই নতুন দলটিকে সরকার, মিডিয়া, প্রশাসন বিভিন্ন জায়গা থেকে তার জন্য যে ট্রিটমেন্টটা দিচ্ছে,
তাতে বোঝা যায় যে তাদের বিরাট পাওয়ার আছে এবং সরকারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে, যেটাকে আমি বিভিন্ন সময় বলি এটা হচ্ছে রাজার দল। সুতরাং রাজার দলের যে কনসেপ্ট, তারা যেটা চাইছে তার বাইরে গিয়ে সরকার কতটুকু করতে পারবে এটি আমার সন্দেহ আছে। তবে আমাদের এখানে রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে একটা ইউনিটি থাকা দরকার। কিন্তু আপনি যেটি কথা বলছিলেন যে গণপরিষদের কথা, দাবিটি তারা বেশ কয়েকদিন ধরেই বলে আসছিল, এবং তারা আবার এটিও বলছে একই সাথে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন হতে পারে। এবং আমরা যেটি দেখলাম জাতীয় রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে এই মতামতটিও চাওয়া হয়েছে যে এই সংস্কারগুলো কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে, সেটি গণপরিষদের মাধ্যমে নাকি ভোটের পরে কোন প্রক্রিয়া, সেখানেও তো মতামত আসলে দেওয়ার সুযোগ রয়েছে রাজনৈতিক দল। অবশ্যই সুযোগ আছে। তবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর কাছে যেভাবে আপনি প্রশ্নপত্র পাঠিয়েছেন, এটা রাজনৈতিক ব্যবস্থায় আমার কাছে সমীচীন মনে হয় না। একটা পলিটিক্যাল পার্টিকে যে রেসপেক্টটা করা দরকার, আমি মনে করি যে এই জায়গাটায় তাদের ভূমিকাটা অনেকটা গৌণ হয়ে গেছে। সরকারের অনেকগুলো পুরোটাই তো আবার পাঠানো হয়েছে আলাদা করে, বই আকারে পাঠানো হয়েছে। ওই জায়গায় আসছি। আপনি পলিটিক্যাল পার্টিকে প্রশ্ন পাঠাচ্ছেন, এমসিকিউ প্রশ্ন, ইয়েস নো ভেরি গুড লেখার জন্য। এর ভেতর থেকে আমার ধারণা যে বাংলাদেশের রাজনীতিকে অনেকটা একটু হালকাভাবে ট্রিট করার একটা প্রবণতা আমি এর মধ্যে দেখছি। এই কারণে দেখছি, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচন এবং ডেমোক্রেসির মেইন স্টেক হোল্ডার, সুতরাং তাদেরকে সময় দিয়ে আপনি প্রশ্ন না পাঠিয়ে, যেহেতু ইন্ডিভিজুয়াল একটা কমিশন আছে, তাদের উচিত ছিল তাদেরকে ডেকে আপনি কথা বলতে পারতেন। এবং এই কথা বলার ভেতর থেকে ইতিমধ্যে আপনি বলেছেন, মির্জা আব্বাস সাহেবের কতগুলো অভিব্যক্তি বলেছেন। আমি মনে করি যে যখন এই পলিটিশিয়ানরা দেখতে পান যে একটা কমিশন অথবা সরকারের ভেতরে যারা এই দায়িত্বগুলো পালন করছেন, যাদের একটা বড় অংশের এই 15 বছরে আসলে সেই ধরনের কোনো কন্ট্রিবিউশন ছিল না, যাদের অনেকেরই বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের পথে ফিরিয়ে আসার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল না, তারা এখন এসে যখন পলিটিশিয়ানদেরকে, যারা দীর্ঘকাল বছরের পর বছর জেল খেটেছেন, এই ধরনের একটা পরিবেশ থেকে উত্তরণের জন্য তার বাড়িতে আপনি প্রশ্ন পাঠিয়ে দিয়ে যখন বলেন যে আপনি উত্তর লিখে আমাকে পাঠান, স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতৃত্ব এর ভেতর থেকে একটু তার হৃদয়ে আঘাত করতে পারে এবং তিনি নিজেকে একটু অপ্রয়োজনীয় মনে হতেই পারে। সেই কারণে আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যে ডায়ালগগুলো, সেই ডায়ালগগুলো রেগুলার হওয়া উচিত ছিল এবং সেই সুযোগটা ছিল। আপনি এর আগে কখন বসেছেন মনে আছে? ভারতের ওই যে এর বাইরে আপনি কিন্তু বসছেন না, অথচ সরকার অনেক কাজ করছে। আমি তো মনে করি যে আপনি অন্তত সপ্তাহে একবার তাদের সাথে বসতে পারেন এবং এই দলগুলো ডায়ালগটা বাড়ানোর কথা এবং এই অ্যাক্টিভিটিগুলো যদি হতো, আপনি যদি রেগুলার বসতেন, তাহলে এই যে ক্ষোভের কথা বলছেন, এই যে ক্রিটিকগুলোর কথা বলছেন, এই যে দূরত্বর কথা বলছেন, কোনো কিছুই থাকতো না। কিন্তু দেখা যাচ্ছে রাজনীতি এবং রাজনীতিবিদদের সম্পর্কে একটু ভিন্ন মত 1/11-এর সময় যেটা দেখা গিয়েছিল, তাদের অনেকে এটার মধ্যে যুক্ত আছেন, এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছেন এবং তাদের মধ্যে সম্ভবত পলিটিক্স এবং পলিটিশিয়ান সম্পর্কে একটু গ্যাপ রাখা অথবা তাদেরকে একটু ভিন্নভাবে অ্যাড্রেস করার একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমি দেখতে পাচ্ছি। একটু জিসমিন একটু আপনার কাছে জানতে চাই, আজকে ওলি আহমেদ একটি মন্তব্য করেছেন যে তারা বেশ যতগুলো একমত পোষণ করেছেন সেই সংখ্যাটি অনেক বড়, 120টির বিষয়ে তারা 166টির মধ্যে 120টির বিষয়ে তারা একমত পোষণ করেছেন। তবে নির্বাচন কমিশনের সুপারিশ প্রসঙ্গে তার মন্তব্য হচ্ছে সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশনের সুপারিশ ছিল দুর্বল, নির্বাচন সুষ্ঠু করতে পারবে না যদি না দুজন লোক কাজ করে, একজন ওসি আরেকজন হলেন ইওনো। এই দুজনকে নিয়ে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। এটি নিয়ে কি আসলে আপনাদের কোনো প্রস্তাবনায় ছিল না সুনির্দিষ্ট যে এখানে উন্নত কি করা যেতে পারে এবং তার যে মত একজন রাজনৈতিক দলের প্রধান হিসেবে, সেটিকে কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে উনি যেটা দেখেছে যে পুরো একটা নির্বাচন করতে হলে যে কাঠামোর জিনিসটা, পুরো স্ট্রাকচার যেটা, যে একজন জেলা প্রশাসক বা প্রশাসন পুরো নির্বাচনটাকে মাঠ পর্যায়ে পরিচালনা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওসি বা এসপি যিনি হন না কেন পুরো এলাকার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকে। আসলে ওনাদের রাজনীতিবিদদের তাদের অভিজ্ঞতা থেকে ওনারা কথাগুলো বলছে। আসলে তিক্ত অভিজ্ঞতা তো গত প্রায় 15 বছর ধরে ওনারা সেটা দেখেছে যে ইচ্ছা করলে পুলিশ বিরোধী দলের
যে কোনো নেতার বিরুদ্ধে মামলা দিয়ে ইলেকশনের যখনই তফসিল ঘোষণা হয় তখনই সেই পুরনো মামলা পুনর্জীবিত করে তাদের হয়রানি মুখোমুখি করে। জেলা প্রশাসন বা যারা রিটার্নিং অফিসার হয় তারা কিভাবে মনোনয়ন বাতিল করে দেয়, এক পক্ষের অভিযোগ শুনে আর এক পক্ষের অভিযোগ, এইগুলো থেকে ওনাদের এই কথা। কিন্তু সংস্কার কমিশন একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য যে ক্ষেত্রগুলো আসলে প্রয়োজন, সংশোধন করা প্রয়োজন, যেমন প্রশাসনের, ওটাও তারা অ্যাড্রেস করেছে। সেখানে কিন্তু খুব ভালো আছে যে রিটার্নিং অফিসার শুধুমাত্র জেলা প্রশাসক, মানে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে না। সেটা ছিল না, মানে কোনোদিন এর আগে এক্সারসাইজ করেনি, ইলেকশন কমিশন এক্সারসাইজ করেনি। কিন্তু এখন যেটা রিটার্নিং অফিসারের সংজ্ঞার মধ্যে জিনিসটাকে ঢুকাই দেওয়া হয়েছে, তারা অবশ্যই জেনে নিজস্ব কর্মকর্তাকে এই ক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেন। এবং আইন শৃঙ্খলার ব্যাপারে বলা হয়েছে, আইন শৃঙ্খলা যে আমাদের দেশে পুরো নির্বাচনটাই আসলে নির্বাচন কমিশন করে, কিন্তু তার নিয়ন্ত্রণে যারা থাকে তাদের ওই কমিশন কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে, তাদের লিডারশিপটা কেমন, তার উপর কিন্তু নির্বাচনী পরিবেশটা নির্ভর করে। এই পরিবেশটা ঠিক করার জন্য ওই সময়ে যে আইন শৃঙ্খলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইলেকশন কমিশনের যেন গভীর নিবিড় একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং যারা কাজ করবে ইলেকশন কমিশনের আওতায় নিয়োগ পাবে তারা কিন্তু শুধুমাত্র ওই নিয়োগ পাওয়া থেকে ফলাফল গেজেটে প্রকাশে 15 দিন, মানে 45 থেকে 60 দিন তাদের আয়ত্তে না থাকে, 90 দিন তাদের থাকবে, তাদের এসএআর লিখবে, এবং ওই এসএআরটা ওই সমস্ত কর্মকর্তাদের এসএআর ইলেকশন কমিশন লিখবে, এবং তাদের ওই পদোন্নতির সময় এগুলো ব্যবহার করা হবে। এই জায়গাগুলো আসলে অ্যাড্রেস করেছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে সুপারিশ, যে মোটা দাগে যেখানে সুপারিশ আছে সেগুলোতে এই ডিটেলসে কথাগুলো আসলে নাই, কথাগুলো তো ন্যারেটিভ আকারে এসছে বিভিন্ন জায়গায়, আইনের মধ্যে সংশোধনের বিস্তারিত জিনিসগুলো নাই, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না যে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এবং তাদেরও কিন্তু জবাবদিহিতার আওতায় আনা কথা বলা হয়েছে। যেমন 2014 সালে ব্যাপক নির্বাচনে যে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সে ব্যাপারে ইলেকশন কমিশন কী পদক্ষেপ নিতে পারতেন, ওনারা আইনি পরামর্শ নিতে পারতেন, ওনারা ইনকোয়ারি করে দেখতে পারতেন, বাতিল করতে পারেন। সেটি নিয়ে আমি একটু আপনার কাছে এর পরে একটু জানতে চাইবো, কারণ এটি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আপত্তি জানিয়েছে, সেটি নিয়ে জানতে চাইবো। কিন্তু আরেকটি বিষয় জানতে চাই যে আপনি রিটার্নিং অফিসারের কথা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নিয়োগ দেওয়া হলে নির্বাচন কমিশনের অফিসাররা যখন রিটার্নিং অফিসার হবেন তারাও যে কলুষিত হবেন না এখনকার রিটার্নিং অফিসারের মতো, তার আসলে কি গ্যারান্টি আছে, সেটি কিভাবে বন্ধ করবে? আসলে কি আমাদের যে সংস্কার, আসলে গত পরপর 3টা ইলেকশন এতই খারাপ মানুষ দেখছে, মানুষের ওই যে আস্থার জায়গাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে যে আমরা শুধু পুরোনো দিকে ফিরে যাচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের নিজস্ব কর্মকর্তা যদি নির্বাচনকে কুলুষিত করে, তাহলে নির্বাচন কমিশন যদি সেখানে কোনো ব্যবস্থা না নেয় তখনই বোঝা যাবে যে ইলেকশন কমিশনও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারছে না অথবা ব্যর্থ হচ্ছে। মানে তার নিয়ন্ত্রণের অফিসারকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, প্রশাসনের একটা কর্মকর্তাকে তো নির্বাচন কমিশন ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ব্যবস্থাটি আরো কঠোরভাবে নেওয়া যাবে। আরেকটি বিষয়, বিএনপির 31 দফার কথা বলছিলেন হাবিব আপা, একটু তার কাছে জানতে চাইব যে আপনাদের 31 দফা সম্ভবত 4 ধাপে, 4 নম্বরে আছে যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। এটি নিয়ে অনেকটা রাজপথে দ্বিমত আছে, কেউ কেউ বলছেন এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে, কারণ পরপর 2 বার আর এক ব্যক্তি জীবনে 2 বার, এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। বিএনপি চাইছে পরপর 2 বার, অর্থাৎ মাঝখানে অন্য কোনো দল আসলে পরে আবার যেন 2 বার হতে পারে। এটি নিয়ে একটু আপনার মতামত জানতে চাইবো যে এক ব্যক্তি 2 বারে আপত্তি কোথায়, যদি বিএনপি সদিচ্ছায় থাকে এই সংস্কারের ক্ষেত্রে। তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরতে চাই। বিরতির আগে হাবিব আপার কাছে একটি প্রশ্ন রাখছিলাম যে পরপর 2 বার এবং ব্যক্তি জীবনে 2 বার প্রধানমন্ত্রিত্ব থাকা নিয়ে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। বিএনপির এইখানটাতে আসলে অবস্থানটি কি আগের অবস্থানেই থাকবে, অর্থাৎ পরপর 2 বার এই অবস্থানটি কিনা? পরপর 2 বার যেটা এখানে বলা হয়েছে কনজিকিউটিভ টার্ম, সেটা হচ্ছে যে একই ব্যক্তি যে পরপর 2 বার, মানে একই দলই যে পরপর 2 বার আসবে তা তো না, কিন্তু
একই দলের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কিন্তু পরপর 2 বার হতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত আমাদের 31 দফাটা হচ্ছে একটা প্রপোজাল, যেটা আমাদের সাথে যারা আন্দোলনে জোটবদ্ধ ছিলেন তাদের প্রত্যেকের প্রস্তাবনা নিয়ে আমরা এই প্রপোজালটা তৈরি করেছি। এইটা ওপেন আছে, এটা ডিসকাশন এখনো চলছে। এবং আপনি যদি 31 দফাটা পড়ে দেখেন, আমরা যে মূল বইটা, ওটার মানে সংক্ষিপ্তটা নয়, মূল বইটাতে ওখানে একটা পেজই রাখা আছে যে আপনার কোনো সুপারিশ থাকলে অনুগ্রহ করে সুপারিশটা আপনি পাঠান। আমরা যেই কথাটুকু বিএনপি বলতে পেরেছে এটা কিন্তু অনেক বড় কথা, যেখানে মানে আমাদের দেশের কালচার অনুযায়ী যিনি দলীয় প্রধান, বড় দলের প্রধান, এবং একই সাথে মানে রাজনৈতিকভাবে তাদের যে অবস্থান, যারা দলীয় প্রধান হন তারা কিন্তু আজীবন ক্ষমতাতেও যদি থাকেন, আমাদের দলীয় সাপোর্টারদের না বলার কিন্তু সুযোগ নাই বা না বলার মানসিকতা নাই। ইন রিয়েল হচ্ছে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এবং রাজনীতিতে আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলি, জিয়া পরিবারের যে অবদান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারা যেভাবে রাজনীতি করে গেছেন, জনাব আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি 5 বার নির্বাচনযোগ্য তার শারীরিক অবস্থা থাকতো, 5 বার যদি তিনি নমিনেশন তুলতেন বা চাইতেন প্রধানমন্ত্রী হতে, কোনো ধরনের কোনো আপত্তির তো প্রশ্নই ছিল না। আমার ধারণা একযোগে সেখানে তিনি ব্যাপক সমর্থন পেতেন। কিন্তু আমরা এটা চাইছি না, আমরা এটা একেবারেই চাই না। অবশ্যই পার্থক্য আছে, কারণ হচ্ছে 2 বার মানে প্রধানমন্ত্রী পরপর 2 বার হচ্ছে। আপনি আবারও মনে করেন যে পরপর 2 বার বলতে একই দল যে পরপর 2 বার থাকবে তা কিন্তু আমরা বলছি না। সেটি না হলে তো তিনি আজীবন থাকতে পারবেন মনে হচ্ছে, ধরেন পরপর 2 বার না হলে। কনজিকিউটিভ যখন আমি বলছি, আমার পার্টি 2025-এ নির্বাচিত হলো, প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আবারও যে তিনি 30-এ আবারও নির্বাচিত হলেন, উনি পরপর 2 বার হলেন। আমার দলের পক্ষ থেকে তো কনজিকিউটিভই হলো। হ্যাঁ, তিনি 2 বার থাকতে পারেন। আমার দলের পক্ষ থেকে তো তিনি কনজিকিউটিভই তো হলেন। 35-এ নির্বাচনে অন্য দল ক্ষমতায় আসলো হয়তো না, এর মধ্যে ধরেন 30-এ আর অন্য দল আসলো, হ্যাঁ 30-এ অন্য দল আসলো, তিনি 35-এ আবার করলেন, আর নির্বাচিত হলেন। উনি তো আমার দলের পক্ষ থেকে তো উনি কনজিকিউটিভই হলেন। তিনি আপনার দলের পক্ষ থেকে, কিন্তু এখানে যে নিয়মটি রয়েছে পরপর 2 বার, অর্থাৎ যদি এইভাবে 1 বছর গ্যাপ দিয়ে আসে, তার মানে তিনি 20 বছর 30 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। সুযোগ আছে। হ্যাঁ, না, আমরা যে পয়েন্টে ধরেছি সেটা হচ্ছে যে আমাদের দলের পক্ষ থেকে পরপর 2 বার হওয়ার পরে 3য় দফাতে এটা আর কারো মানে এই নির্বাচন করার সুযোগ থাকবে। এর বাইরেও যদি আন্ডারস্ট্যান্ডিং এখানে আরো অনেক সুযোগ আছে এখানে ডিসকাশনের, এখানে কথা বলার। যেমন আপনি যেটা বলছেন যে এই যে গ্যাপ বা আরেকটা দলের ক্ষমতায় উঠে আসা, এটাও কিন্তু খুব বড় একটা গণতন্ত্রের সৌন্দর্য। আপনি এটা মাথায় রাখবেন যে আজীবন এই রাজনীতি করে যাওয়ার প্ল্যানিং যদি থাকতো তাহলে এই ধারাটা উঠেই আসতো না। এই ধরনের তর্ক যে হবে, এই ধরনের প্রশ্নগুলো যে উঠবে, এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও জানে। এবং এই প্রশ্নগুলো কিন্তু অনেক ধরনের সলিউশন এবং অনেক ধরনের ডিসকাশন এবং ভবিষ্যতে আজীবন ক্ষমতায় থাকার যে প্রত্যাশা, সেটা কিন্তু কাট অফ করে। কাজেই এই জায়গাটা এটা আমরা সূচনা করেছি, আমরা এটা টেবিলে রেখেছি। এটা কিন্তু জনমানুষেরও একটা সমর্থন প্রয়োজন আছে এই 31 দফাতে, তাদের মতামতেরও প্রয়োজন আছে। এবং আমরা আশা করি যে বিএনপির যেইটা সর্বোচ্চ মানে একটা সরকার দলকে মাফিয়া হয়ে উঠার পথে যেই ফ্যাক্টরগুলো কাজ করে তার সমস্ত কিছু আমরা এলিমিনেট করার চেষ্টা করেছি এই 31 দফাতে, অন্তত আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে। আর এর বাইরে তো আপনারা সুধীজনরা আছেনই, ভাইয়ারা আছেন, টুলিয়াপুরা আছেন। আপনার কাছে জানতে চাই, আমাদের যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনগুলোর যদি উদাহরণ ধরি, তাতে দেখা যায় যে কোনো একটি দলই পরপর নির্বাচিত হয়ে আসতে পারছে না, মানে একবার নির্বাচিত হওয়ার পর আবার অন্য দল চলে আসছে। তাহলে এই পরপর 2 বারের প্রধানমন্ত্রিত্ব থাকাতে কি আসলেই ক্ষমতার বা ব্যক্তির নেতৃত্ব পরিবর্তন হয় আসলে, বা হওয়ার সম্ভাবনা রয়েছে? প্রথম জায়গাটা আমি মনে করি যে একটা দল কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে অথবা সংগঠন পরিচালনা করবে, এই দায়িত্বটা তার উপরে দিয়ে দেওয়া। কেউকে চাপ দিয়ে আপনি যদি পরিবর্তনটা করাতে চান, সেটাকে সাস্টেনেবল করা যায় না। আমাদের এখানে এই ধরনের একটা প্রবণতা ছিল। 111-এর সময় আপনি যে প্রসেসে আপনি -2 ফর্মুলাটা নিয়ে এসেছিলেন, এর ভেতর থেকে বাংলাদেশের রাজনীতিতে কোনো ইতিবাচক ঘটনা ঘটেনি, বরং সন্দেহ এবং অবিশ্বাসের জায়গাটা আরও প্রখর হয়েছে। বিএনপি কতগুলো আশা মানুষের মধ্যে দেখাচ্ছে, এবং আমার ধারণা বিএনপি এর আগের যে রাষ্ট্র পরিচালনায় তার যে অভিজ্ঞতাগুলো এবং মানুষের মধ্যে তার যে রেখাপাতটা করেছিল ইতিবাচক এবং নেতিবাচক, সেই জায়গাটা বিএনপি রিভিউ করছে। বিএনপি সম্পর্কে মানুষের মধ্যে যে ধারণাগুলো,
ধারণাগুলো স্পষ্ট করার চেষ্টা করছে, অথবা কোনো কোনো জায়গায় যে ক্ষতগুলো আছে সেগুলো মোচন করার চেষ্টা করছে। এই দায়িত্বটা বিএনপি নিজেরা গ্রহণ করুক, সে যে ব্যাখ্যাগুলো দিচ্ছে। কিন্তু আপনি এখানকার সিস্টেমটা হচ্ছে যে আমরা জনগণকে যখন প্রতিশ্রুতিগুলো দিয়েছি, প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা রক্ষা করিনি। আপনি যে শিরোনাম করেছেন 24 কি 90 হতে যাচ্ছে, 1990 সালে আমরা কিন্তু অনেক চমৎকার চমৎকার কথা বলেছিলাম, মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম। কারা? বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো। কিন্তু সেটিকে তারা কি ধরে রেখেছে, রাখতে পেরেছে? চাইলে কি পারতো না? আমি মনে করি অবশ্যই পারত। আজকে এত যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো উঠছে, তার কারণটা হলো যে এইখানে যে সুযোগগুলো এসেছে, সুযোগগুলো আমরা কাজে লাগাইনি। রাজনৈতিক দলগুলো বারবার বলেছে যে আমি রাষ্ট্রের সংস্কার চাই, আমি সুশাসন চাই, আমি এইটা চাই, সেইটা চাই, কিন্তু কখনোই সে নিজের ঘরটা আবর্জনা মুক্ত করতে চায়নি, আবর্জনা মুক্ত করতে চায়নি। সেই আবর্জনা তো দিন শেষে রাষ্ট্র বা জনগণের উপরে বহন করতে হয়েছে। আপনি দেখেন যে আমাদের এখানে এর আগে একটা নির্বাচন কমিশনার, তিনি রাতে একটা ভোটের ব্যবস্থা করলেন এবং আপনি তাকে পুরস্কার দিলেন কি? তার ভাইকে এমপি করে। আপনার মনে আছে? তার ভাইকে এমপি করে। আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে যতগুলো ইঞ্জিনিয়ারের নাম লেখা থাকবে, আমি মনে করি যে তার মধ্যে প্রয়াত এইচ.টি. ইমামের নাম ইলেকশন ইঞ্জিনিয়ার হিসাবে একেবারে সবার উপরে লেখা থাকবে। এবং এই যে ইঞ্জিনিয়ারিং এর কাজটা তিনি করলেন একজন সিভিল ব্যুরোক্রেট হিসাবে, তার পুরস্কার দিলেন তার ছেলেকে এমপি বানিয়ে। অর্থাৎ এই যে খারাপ কাজগুলো নিন্দা না করার বদলে আপনি তাকে রিকগনাইজ করলেন এই যে পুরস্কার দেওয়ার ভিতর থেকে। আপনার কোনো পরিবর্তনই আপনার কাজে আসবে না যদি আপনি উদাহরণ হতে না পারেন। আজকে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মৃত্যুবার্ষিকী। আমাদের এই দেশে তিনি একটা উদাহরণ সৃষ্টি করেছিলেন। তিনি যখন প্রেসিডেন্ট, তিনি বঙ্গভবনের জন্য যে বাজারের বরাদ্দ টাকা, সেই টাকা তিনি নিতেন না, নিজের পকেটের টাকা দিয়ে তিনি বাজার করতেন। তার সন্তানের সাথে বিদেশে তার সাথে টেলিফোনে কথা বলতেন, কিন্তু সরকারের টাকা নিতেন না, নিজের উপার্জনের টাকা দিয়ে তিনি ফোনে কথা বলতেন। সেই উদাহরণটা তো আমি দেখি না, উদাহরণটা আমি দেখি না। শেখ হাসিনার পালিয়ে যাওয়ায়, তার পতনে আমার কোনো অনুশোচনা ও অতৃপ্তি নেই। কারণ তার যে পাপ, তার দলের যে পাপ, তার যে রাজনীতির নামে সে যে আবর্জনা আমাদের এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গা থেকে যে ইতিবাচক পরিবর্তনটা আমি তো দেখতে পাচ্ছি না। 400 কোটি টাকার মালিক হয়েছিলেন তার কর্মচারী। আজকে প্রতিদিন আপনি দেখেন এক একজন উপদেষ্টার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠছে। এবং সরকারের কাছ থেকে আমার প্রত্যাশাটা কি? আমি দেখতে চাই একটা স্বচ্ছতা। এই অভিযোগগুলোর তদন্ত হবে, কিন্তু যখন সেটি অনবরতভাবে সরকার সেটি করছে না, ছোট হোক বড় হোক, আমার তো হৃদয় রক্তক্ষরণ হয়। কারণ আমি তো এটি চাইনি। আমি যাদেরকে বিদায় করেছিলাম, পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, আমি তো তার রিপিট দেখছি। এটা তো আমার কাছে প্রত্যাশা ছিল না। একটু টুলিয়াপার কাছে একটু জানতে চাই, যেটি কথা আপনি শুরুতে বলছিলেন যে নির্বাচন কমিশনকেও বিচারের মধ্যে নিয়ে আসা, কিন্তু বর্তমান নির্বাচন কমিশন এরই মধ্যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তারা ঐক্যমত্য কমিশনের কাছে একটি চিঠি দিয়ে আপত্তি জানিয়েছে যে প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন, এবং সেখান থেকে তারা 10টি বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে এবং তারা মনে করছে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে। আসলে কি খর্ব হওয়ার মতো প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন কিনা? তার বেশ কয়েকটি প্রস্তাবের নামও উল্লেখ করেছে, গণমাধ্যমে বলেছে। প্রথম একটা ইলেকশন কমিশন আপত্তি আসছে যে আমাদের সংস্কার কমিশন বলেছিল যে সীমানা নির্ধারণের জন্য আলাদা একটা স্বাধীন কমিশন করা। এখানে ইলেকশন কমিশন আপত্তি জানাইছে, কিন্তু ইলেকশন কমিশনের আপত্তি জানাইছে ওনারা কি প্রেক্ষিতে জানালো যে ওনার কাছ থেকে কাজটা চলে যাচ্ছে, সেই জন্যে ওনার, হ্যাঁ এটা সংবিধানে লেখা আছে যে সীমানা নির্ধারণ করবে, কিন্তু এই পরিবর্তন সংস্কার হলে তো সংবিধানও পরিবর্তন হবে। পৃথিবীর অনেক দেশে আছে যে একটা স্বাধীনভাবে ডিলিমিট কমিশন করা হয়, যারা শুধুমাত্র তাদের কাজই থাকে সাময়িক সময়ের জন্য তারা গঠিত হয়, তারা একটা সীমানা নির্ধারণ করে দেয়, তারপরে ইলেকশন কমিশনের কাজ করে। কারণ আপনি জানেন যে এর আগে অনেক ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিন্তু সীমানা নির্ধারণ সংক্রান্ত অনেক অভিযোগ কিন্তু ছিল। ইভেন 2008 সালে যে আমরা বলি, 8 সালেও কিন্তু একটা বড় ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছিল যে অনেক সীমানা নির্ধারণ মানে ম্যানিপুলেট এমনভাবে করা হয়েছে যেন অন্য দলকে হারানো সহজে যায়। তা এই অপবাদটা থেকে তো ইলেকশন কমিশন বেঁচে যেতে পারত। তো এখানে আপত্তি করার কি যুক্তিকতা আমি ঠিক খুঁজে পাই না। যে হ্যাঁ ঠিক আছে, আমি কাজটা ছিল, কিন্তু অন্য একটা কমিশন বা অন্য কোনো একটা
স্বাধীন কমিশন যদি করে সীমানাটা ইলেকশন কমিশনকে দেয়, তার ভিত্তিতে ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে। এইখানে একটা আপত্তি, বড় ধরনের আপত্তি আছে। আর একটা বড় ধরনের আপত্তি আছে যে জবাবদিহিতার, দায়বদ্ধতার জায়গাগুলোতে আসলে ওনারা ভাবছে যে ইলেকশনে তো আসলে 100% পারফেক্ট ইলেকশন করা তো সম্ভব না, কিছু না কিছু খুঁত থাকেই, হয় ভোটার তালিকার মধ্যে কিছু থাকে, কিছু না থাকে। কিন্তু আসলে বলা হয়েছে কোন দায়বদ্ধতার কথা, যখন বড় ধরনের কোনো ইলেকশনে অনিয়ম হবে না। যেমন ভাই বলছিল যে রাতে ভোট করা হয়ে গেছে, এটা এত বেশি মানে জনশ্রুত হয়েছে যে এটা নিয়ে তো অথচ ইলেকশন কমিশন তো কোনো ব্যবস্থাই নেয়নি, না নিজেরাও তদন্ত করেছে বা কোনো তদন্ত কমিশন গঠন করেছে বা কারো কাছে আইনি ব্যাখ্যা কিছুই করেনি। এই একটা। তারপর 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা, অর্ধেকের বেশি, দেশের অর্ধেক মানুষ ভোট, সেখানে কোনো ব্যবস্থা নেই। 2024 সালে এসে দেখা যায় নিজেরাই ইলেকশন করছে একেবারে মনের মতন করে। ইভেন এমন হচ্ছে যে দল বিরোধী সে দলও চাচ্ছে যে সরকারি দল একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকেও যদি আপনি বিচারের আওতায় আনেন সেই ক্ষেত্রে তার স্বাধীনতা খর্ব হয় না। না, স্বাধীনতা খর্ব আপনি তার মানে স্বাধীন কমিশন বলে কি যাতা করা যাবে? এই বড় বড় ধরনের যে অনিয়মগুলো ইলেকশনে, কিন্তু কোনো কমিশনে তো কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে কোনো বড় ধরনের অনিয়ম করে কমিশনগুলো দিনের পর দিন পার হয়ে যায়, এটাও তো ঠিক না। কোথাও না কোথাও তো জবাবদিহিতাতে আসতেই হবে। তা সংস্কার কমিশন এই জায়গাটা করেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইলেকশন কমিশন এই রিয়াকশানটা এত তাড়াহুড়ো করে সংস্কারের বিপক্ষে অবস্থান করে জানানোটা ঠিক। আসলে রাজনৈতিক দলগুলো তো এই ব্যাপারে সরকার বসছে, মতামত জানাচ্ছে। তারা যেসব রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে, দেশের জন্য যে গুরুত্বপূর্ণ বা যেটা দরকার ইলেকশন সুষ্ঠু, সেগুলো ঐকমত্য যদি হতো তার ভিত্তিতে তখন ইলেকশন কমিশন জানাতে পারত। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো এটা হয়েছে, দেখাতে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো বিবেচনায় আনতো। এবং আমরা আবার একটু আলোচনায় ফিরবো, জানতে চাইবো যে আসলে এই সংলাপের ভবিষ্যৎ কি বা সংস্কারের ভবিষ্যৎ কি, সেটি নিয়ে আলোচনায় ফিরবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরতে চাই জনাব জেসমিন টুলি, একটু আপনার কাছেই শুরুতে আসি। একটু জানতে চাচ্ছি যে এখন যেই প্রস্তাবগুলো আপনারা দিচ্ছেন বা অন্যান্য সংস্কার কমিশনগুলো দিচ্ছিল আর কি, তো নির্বাচন সংশ্লিষ্ট যেই প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন সেগুলো হয়তো বাস্তবায়িত হলো, কিন্তু সরকার সহায়তা করলো না, যে সরকার ক্ষমতায় আসলো, তাতে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? দিন শেষে আসলে আমি এটি জানতে চাচ্ছি যে সংস্কারের উপর সুষ্ঠু নির্বাচন কতটা নির্ভর করে আসলে। প্রথম যে এটা যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়ার কথা, যদি নিরপেক্ষ একটা নির্বাচনকালীন সরকার থাকে তাহলে অনেক অংশে মানে 80% নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ তখন কিন্তু প্রশাসনের এই যে দলীয় প্রভাব অনেকটাই মুক্ত থাকে। ছাড়াও নিরপেক্ষ নির্বাচন তারা দেখিয়ে দিয়েছেন বিগত তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, অবশ্যই 91-এ কি কতটুকু সংস্কার ছিল, তখন ইভেন একটা আচরণ বিধিমালা ছিল না, রাজনৈতিক দল এবং প্রার্থী কোনো আচরণ বিধিমালা ছিল না, একটা নীতিমালা, জাস্ট একটা কাগজে কয়েকটা দল একসাথে হয়ে একটা নীতিমালা করে দিল, তার ভিত্তিতে হয়েছে। তাহলে সংস্কারের প্রয়োজনীয়তা কতটা? সময়ের সাথে তো অনেক পরিবর্তন হয়। আমরা তো এই বিগত 17 বছরে এরকম স্বৈরাচার তো দেখছিলাম না। আমরা কোনো সরকারকে এইভাবে ইলেকশনকে ম্যানিপুলেট করতে দেখিনি, মানে একদম হাস্যকর ইলেকশনকে তো আমরা দেখিনি। হ্যাঁ, এরশাদ সাহেবের আমলে কিছু ইলেকশন হয়েছে, অবশ্যই উল্টাপাল্টা ইলেকশন, কিন্তু এরকমভাবে তো হয়নি যে বিএনপির মতন একটা দল 18 সালে নির্বাচনের মাঠেই দাঁড়াতে পারেনি। 15 ফেব্রুয়ারি নির্বাচনে কি খুব একটা গ্রহণযোগ্য ছিল? কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনের একটা বৈশিষ্ট্য যে তখন তারা সংবিধানটা সংশোধন করে কিন্তু সাথে সাথে পার্লামেন্ট ভেঙে দিছিল, ওটা রান করেনি গভর্নমেন্ট কিন্তু ওইখানে। এবং আপনার 14 সাল বলেন 18 সাল বলেন, এর মধ্যে বেসিক একটা পার্থক্য আছে। তখনও ইলেকশন ঠিক হয়নি, একটা ইলেকশন জাস্ট করা হয়েছিল, কিন্তু সেই ইলেকশনে কিন্তু দেশের মানুষ খুব একটা ভুগে ওঠেনি। পরে একটা ফেয়ার ইলেকশন, 12 জুন ইলেকশন একটা ভালো ইলেকশন হয়েছে। জি, একটু শরীফ ভাইয়ের কাছে জানতে চাই যে সংস্কারের উপর আসলে ভবিষ্যৎ বাংলাদেশ কতটা নির্ভর করে, যেহেতু এত বড় আন্দোলন হলো, দেয়াল লিখন হলো, সেখানে অনেক চাওয়া আসলো মানুষের কাছ থেকে, বোঝা যাচ্ছিল। আপনি রাজনীতিবিদ হিসাবে কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথম জায়গাটা, ইলেকশন কেমন হবে এর শুধু আইনের প্রয়োগ না বা আইন না, যিনি ড্রাইভিং সিটে আছে তার উপরে অনেকটা নির্ভর করে।
তার সততা, তার আন্তরিকতা। আমি আপাকে অনেক বছর থেকে চিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটা নির্বাচন তিনি করিয়ে দিয়েছিলেন এবং সেটি এখনও আমার ধারণা উদাহরণ হিসাবে আমরা আনব। এই নির্বাচনটা হয়েছিল তার দৃঢ়তার কারণে। আমাদের এখানে ইলেকশন কমিশন নির্বাচনের পরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর ঘটনাও আছে। রাতের ইলেকশনের পরে ওই কমিশন শেখ হাসিনাকে ফুল দিয়েছিল। অর্থাৎ সেই ধরনের কমিশন আমরা চাই না। গণঅভ্যুত্থানের প্রত্যাশার জায়গাটা তো আপনি বলছেন, আমাদের প্রত্যাশাটা অনেক, কিন্তু আমরা রাতারাতি একদিনের মধ্যে সেই জায়গাটায় যেতে পারবো না। কারণ আমরা আজকে 15 বছরের জঞ্জালের কথা বলছি। আসলে আমাদের রাজনীতিতে, আমাদের ইকোনমিতে গত 53-54 বছর ধরে এখানে জঞ্জাল জমেছে। হয়তো 15 বছরের জঞ্জালের পরিমাণটা অনেক বেশি। কোরবানির সময় 3 দিনে ঢাকা শহরে যে গার্বেজটা হয়, সারা মাস বা সারা বছরে তেমন হয় না। 15 বছরের অবস্থার চেয়ে তেমনি। এখান থেকে উত্তরণের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ তরুণরা দেয়ালে যে স্লোগানগুলো লিখেছে, সেই স্লোগানগুলোর জায়গা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। সেদিন আমি ফার্ম গেটে একটা স্লোগান দেখছিলাম দেয়ালে, এবং আমি রাস্তায় ওই ওভারব্রিজে হেঁটে উঠছিলাম যে ভিআইপির জন্য কোনো গাড়ি বন্ধ করা যাবে না, কিন্তু ওই সময়ে পুলিশ বারবার বাঁশি দিচ্ছিল যে এই পথ থেকে যাওয়া যাবে না কারণ রাস্তা বন্ধ আছে। জাতিসংঘের মহাসচিব ঢাকা ত্যাগ করছিলেন। অর্থাৎ এই যে প্র্যাকটিসের যে জায়গাটা, আমাদের যে আবেগের জায়গাটা, প্রত্যাশার জায়গাটা, অনেকটাই আমরা দূরে সরে গেছি এবং কোনো কোনো জায়গায় আমাদের স্বপ্নের সাথে মিলছে না। আমি একের পর এক দেখি আমাদের, আপনি দায়িত্বে আছেন, আপনি একের পর এক চাহিবা মাত্র আপনার কাছে সব চলে যাচ্ছে। উদাহরণ সৃষ্টি করতে আমরা পারছি না। আমরা 15 বছরের যে দুঃশাসন, যে খারাপ উদাহরণগুলো, সেখান থেকে বের হতে পারছি না। আপনার কাছে সবই চলে যাচ্ছে। আপনি ফোনের লাইসেন্স, আপনি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, একের পর এক। এই ঘটনাগুলো তো আপনার ইমেজ বাড়াচ্ছে না যারা এই কাজগুলো করছে বা অথবা করাচ্ছে। এর সাথে আমার এই যে গণঅভ্যুত্থানের স্পিরিট মিলছে না। এবং খেয়াল রাখতে হবে, এই গণঅভ্যুত্থানে কোনো বড় লোকের সন্তান জীবন দেয়নি। এই গণঅভ্যুত্থানে গরিবের সন্তান জীবন দিয়েছে। আপনি শুধু শহরের গুটি কয়েক মানুষের, বিশ্ববিদ্যালয়ের স্টাডি সার্কেলের, বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের ইস্যুগুলোকে আপনি অনবরত অ্যাড্রেস করবেন, কিন্তু প্রান্তিক যে মানুষ, গ্রামের যে কৃষক, তার কোনো বিষয় আপনি অ্যাড্রেস করবেন না। আপনার এই সংস্কার সাস্টেনেবল হবে না। আপনি ঢাকা শহরের গরিব মানুষের এজেন্ডাগুলো, যারা এই গণঅভ্যুত্থানের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, গার্মেন্টস শ্রমিক, বস্তিবাসী, রিক্সাওয়ালা, আপনি তাদেরকে যদি অ্যাড্রেস না করেন, আপনি সংস্কার করে যেখানেই নেন না কেন, রাস্তার স্লোগান যাই লেখা থাকুক না কেন, আপনি এটাকে সাস্টেনেবল করতে পারবেন না এবং তারা এটাকে গ্রহণও করবে না। সুতরাং আমি মনে করি যে আমাদের এখন পর্যন্ত যতটুকু সুযোগ আছে সেই সুযোগটা কাজে লাগান। আজকে ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে, তিস্তা পারের একজন কৃষক 450 টাকা দিয়ে তার পানি কেনার কথা, তার কাছ থেকে জোর করে 1200 টাকা নেওয়া হচ্ছে। হাবিব আপার কাছে একটু জানতে চাই, যেটি এর আগে শরীফ ভাই বলছিলেন যে 90-এর উদাহরণ তিনি টানছিলেন, আলোচনা এরই মধ্যে এসছে। তখনও একটি 3 জোটের একটি রূপরেখা হয়েছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে তারা মাগুরা নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে আসলে সেই রূপরেখা থেকে বিচ্যুতিটা শুরু করেছিল আসলে বিএনপি। এবার যে আবার এই যে এখন সংস্কারের ঐক্যমত হচ্ছে, সেখান থেকে বিচ্যুত হবে না, সেরকম কোনো উদাহরণ কি বিএনপি 7 মাসে দেখাতে পেরেছে? অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, ভাইয়া যেটা বলছিলেন শেষ, আপনি 90-এর সাথে, প্রথমত আমি কথাটার সাথে একমত নই যে 90 আর 24 এক ধরনের বিষয়। 90-এর আন্দোলন আমরা সবাই দেখেছি, এটা মূলত স্টুডেন্টদের মুভমেন্ট অনেক স্ট্রং ছিল। আমি জাস্ট আপনাকে যেটা বলছি, ভাইয়ার সাথে আমি একটা জায়গায় একমত যে 24-এ কিন্তু অংশীজন অনেক, এদেশের প্রতিটা মানুষ, ওই এই মানে পালিয়ে যাওয়া সরকার এবং তাদের দোসররা ছাড়া প্রত্যেকে 24-এর অংশীজন। আপনি যেটা বললেন, আপনি কি কেবল মাগুরা নির্বাচনই শুধু দেখেছেন সেই সময়টা, আর কিছুই দেখেননি? ওখানে কি আপনারা দেখেননি কেয়ারটেকার গভর্নমেন্ট একের পর এক, যেটা কিছুক্ষণ আগে টুলি আপা বললেন যে দেখেন 2015-তে একটা প্রশ্নবিদ্ধ, 2005-এ একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। ওই নির্বাচনে কোন ফোর্সটা ছিল না বিএনপির হাতে? বিএনপির হাতে পুলিশ ছিল না, বিএনপির হাতে র্যাব ছিল না, বিএনপির হাতে সমস্ত টুলই তো ছিল, যে টুলগুলো পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে। কিন্তু তারা তো জাস্ট সংশোধন করে দিয়েই
এই সংসদটা ভেঙে দিয়েছিলেন। আপনি রাজনৈতিক সদিচ্ছা আবহমান কাল থেকে রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু থাকে, কিন্তু তারপরেও আপনি খেয়াল করে দেখেন ওই সময়টায় কিছু মানে আমরা দেখেছি অন্তত তিনটা গভর্নমেন্টে মোটামুটিভাবে একটা পিসফুল পাওয়ার ট্রানজিশন। কিন্তু যেটা পরবর্তীতে ঘটেছে, যেটা -2 ফর্মুলা ভাইয়া বলুন, যদিও আমি এটা সবসময় বিশ্বাস করি এটা অলওয়েজ ছিল -1 কেবলমাত্র এবং কেবলমাত্র বিএনপিকে মাইনাস করা। চেষ্টা হয়েছিল বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ককে। ওটা তো আবার আপনাকে বলছি, রাজনৈতিক দল কিছু ত্রুটি বিচ্যুতি তো আপনার থাকবেই, কিন্তু সেটা তো এই ধরনের বিচ্যুতি ছিল না যে আপনার এই 2005-এ যে সরকারটা গঠিত হলো, বিএনপি চাইলে যেইভাবে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার এই পরবর্তী সরকার করলো এবং করে দেখালো যে করা সম্ভব, গুম খুন ক্রসফায়ার এই শব্দটা সেই তো ছিল স্বাধীনতার পরে আমরা দেখেছি ক্রসফায়ার এবং গুম আবার এসে শুরু করেছিল শুরু হয়েছে ইয়ের পরে আপনার 2009-এর পরে। কাজেই আমি এটা বলবো না যে আমাদের সময় একেবারে সর্বোত্তম ছিল, সবকিছু ভালো হয়েছে, ডেফিনেটলি ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু এখন যে 24-এর কথা আমরা আসি 24-এ অনেক আশাহত হওয়ার বিষয় আছে। এখানে আমরা স্ট্রং কোনো কমান্ড দেখি না। ইন্টারিম গভর্নমেন্ট একটা লিমিটেড ক্যাপাসিটি নিয়ে একটা লিমিটেড মানে একটা সুনির্দিষ্ট কিছু দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু তারা কাজগুলোকে করে ছড়িয়ে ফেলেছেন, মেসি হয়ে গেছেন। কিন্তু অ্যাজ আ হোল আমরা এটাও কিন্তু আশঙ্কা করছি না যে এটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ আমরা কিন্তু 90 দেখে এসেছি। আমরা কিন্তু এই পরাজিত শক্তি কিভাবে আপনার ছিনিয়ে নিয়ে যায় বিজয়, এটা কিন্তু আমাদের চোখে দেখছেন। প্রত্যাশার জায়গা অনেক, সেটি যেন ব্যাহত না হয়। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাতে আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য।